আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে পর্ব ৩০ লিখেছেন সালমা চৌধুরী। মেঘ মিমের সঙ্গে উপরে চলে গেছে। মিম কোমরের সাথে সাথে পায়েও অল্প ব্যথা পেয়েছে। আগে বুঝতে না পারলেও এখন মিমের পা জ্বলছে। কাটা স্থান থেকে রক্ত বেরিয়ে পরনের সালোয়ার দাগ হয়ে গেছে। মেঘ আগে ভেবেছিল সামান্য ব্যথা পেয়েছে, তাই এত গুরুত্ব দেয়নি। মিমের অবস্থা দেখে এখন মেঘ নিজেই ভয় পেয়ে গেছে। বাসায় কাউকে জানালে তুলকালাম কাণ্ড হয়ে যাবে। মিম পায়ের দিকে তাকিয়ে কাঁদছে আর আরিফকে অনর্গল বকেই যাচ্ছে। মেঘ বুঝিয়ে শুনিয়ে মিমকে শান্ত রাখার চেষ্টা করছে। মেঘ কাটা স্থানে জীবাণুমুক্ত করে একটা মলম লাগিয়ে ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ বোঝানোর পর মিম কিছুটা শান্ত হয়েছে। মিম অন্য একটা ড্রেস পরেছে। কিছুক্ষণ পর দুই বোন একই সঙ্গে নিচে আসছে। পায়ে আর কোমরে ব্যথার জন্য মিম ঠিকমতো হাঁটতে পারছে না। ওরা নিচে আসতেই দেখলো আলী আহমদ খানের রুমের সামনে ভিড়। মিম সোফায় বসিয়ে এগিয়ে গেল বড় আব্বুর রুমের দিকে। রুমের বাহিরে মোজাম্মেল খান, ইকবাল খান, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান দাঁড়িয়ে আছে। মেঘ আম্মু আর কাকিয়ার পাশ কেটে দরজা পর্যন্ত আসতেই মেঘের পা যুগল থমকে গেছে। সেই সাথে হৃদস্পন্দন হঠাৎ থেমে গেল। মাহমুদা খান এবং ওনার হাজবেন্ড দুজনে আলী আহমদ খানের দু পা আঁকড়ে ধরে অবিচ্ছেদভাবে কেঁদে চলেছেন। বগ্র সুরে নিজের ভুল স্বীকার করছেন আর আলী আহমদ খানের কাছে মাপ চাচ্ছেন। আলী আহমদ খান বোনকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছেন, তবে আজ বোনের হাজবেন্ডকে সামনাসামনি দেখার পর নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। পাথুরে মানবের ন্যায় আলী আহমদ খান বিছানার একপাশে বসে আছেন। মোজাম্মেল খান ব্যতীত দরজার সামনে দাঁড়ানো প্রতিটা মানুষের চোখ টলমল করছে। মেঘ কাতর বদনে ফুপ্পির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেঘের বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে। হৃদয় খুঁড়ে আসা আর্তনাদগুলো অবিক্ষিত গতিতে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। ক্ষণিকের জন্য মেঘ নিজেকে ফুপ্পির জায়গায় কল্পনা করতেই মেঘের চারপাশ অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। দাঁড়িয়ে থাকার সর্বশক্তি মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে। মেঘ দ্রুত স্থান ত্যাগ করলো। মিমের পাশে সোফা গিয়ে বসে চোখ বন্ধ রেখে ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। মেঘের অস্থিরতা দেখে মিম অবাক চোখে চাইলো। আশেপাশে চোখ বুলিয়ে মিম সন্দিহান চোখ কণ্ঠে শুধালো, আপু কি হয়েছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? মেঘ নিজেকে সামলে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি। অন্যদিকে আবিরের রুমে আসিফ, জান্নাত, তানভীর, আরিফ, আইরিন সবাই খুনসুটিতে মেতে আছে। বেশ কিছুক্ষণ খোশগল্প করার পর আসিফ হঠাৎই গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে বলল, শুনলাম তুই নাকি মেঘের জন্য অ্যাক্সিডেন্ট করেছিস। মোটেই না। তোমরা শুধু শুধু আমার ওনাকে দোষারোপ করছো। ওনার কোনো দোষই নেই, ভাগ্য ছিল তাই অ্যাক্সিডেন্ট করেছি। আসিফ কিঞ্চিৎ হেসে বলল, এখনই তার পক্ষ নিচ্ছিস? বিয়ের পর কি করবি তাহলে? আবির জিভ দিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে মৃদু সুরে বলল, পরে বউ ভক্ত জামাই হব। ও যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। বাস্তবে কেন, স্বপ্নেও কোনোদিন ওকে আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ তুলতে দিব না, ইনশাল্লাহ। জান্নাত, আসিফ আর তানভীর একসঙ্গে বলে উঠল, ইনশাল্লাহ। আইরিন হাসিমুখে শুধালো, ভাইয়া তুমি বিয়েটা কবে করবা? আমরা কি বিয়ে খাবো না? আবির ঠাট্টা সুরে বলল, তোকে বিয়ে দিয়ে তারপরে করব। আইরিন মুখ ফুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার কি বিয়ের বয়স হয়েছে? মাত্র 16 বছর চলে। আমি এখনো শিশু। তানভীর হেসে বলল, এখনো কত কত গ্রামে 12-14 বয়সী মেয়েদের বিয়ে হয়ে যায়। সেখানে তুই তো তাদের থেকে 2 বছরের বড়। তোকে দিতে সমস্যা কি? আইরিন গুরু গম্ভীর ভাব নিয়ে বলল, তোমার বোন যে আমার থেকে আরো 3 বছরের বড়, সে বেলায় তাকে বিয়ে দিচ্ছ না কেন? তানভীর সত্তর জবাব দিল, আমার বোনের জামাই ফিক্সড, তাই কোনো টেনশন নাই। কিন্তু তোর জন্য তো ছেলে খুঁজতে হবে, এজন্য সবার টেনশন। আইরিন ভ্রু নাকের গড়াই টেনে রাশভারী কণ্ঠে বলল, আমি বিয়ে করব না। আইরিনের কথা শুনে সবাই উঁচু সুরে হাসতে শুরু করেছে। আইরিন রাগে কটকট করতে করতে সবার দিকে তাকাচ্ছে। জান্নাত ঠোঁট হাসি রেখেই বলল, তোমরা সবসময় আমার ননদিনীকে রাগাও কেন? হ্যাঁ, আমার ননদিনীকে বিয়েই দিব না, সারা জীবন আমাদের কাছে রেখে দেব। তাহলে আম্মুকেও মেয়ের জন্য কান্নাকাটি করতে হবে না। আইরিনের গাল ফোলানো দেখে আরিফ আইরিনের মাথায় গাঁটটা মেরে বলল, তুই এত ব্যাকুল কেন রে? মজাও বুঝিস না।
আইরিন মাথায় ঘষতে ঘষতে অসহায় মুখ করে আরিফের দিকে চেয়ে বলল, আরিফ সবার সাথে অন্য বিষয়ে কথা বলছে। এর মধ্যে আকলিমা খান দরজা থেকে ডেকে বললেন, তানভীর, ওদের নিয়ে বাসাটা একটু ঘুরে দেখা, আর পারলে আবিরকে ধরে রুমটা থেকে বের কর। এক রুমে বন্দি থাকতে কত ভালো লাগে। তানভীর ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, তুমি যাও, আমি ভাইয়াকে নিয়ে যাচ্ছি। আইরিন, আরিফ, জান্নাত আগে বেরিয়ে গেছে। তানভীর আর আসিফ দুপাশ থেকে আবিরকে ধরে আস্তে ধীরে নিয়ে যাচ্ছে। আবিরের হাত মোটামুটি ঠিক হয়ে হয়ে গেছে, পায়ে ব্যথা রয়েছে। বাড়ির নিরিবিলি পরিবেশ দেখে জান্নাত এগিয়ে গিয়ে আকলিমা খানকে শাশুড়ির কথা জিজ্ঞেস করতে লাগলো। মেঘ আর মিম দুজনই সোফায় হেলান দিয়ে বসে আছে। সবাইকে বের হতে দেখে হালিমা খান এগিয়ে এসে মেঘকে ডেকে বললেন, ওদের নিয়ে ছাদ থেকে ঘুরে আয়, আমরা খাবার রেডি করছি। এদিকে ওদিকে নজর বুলিয়ে মেঘ উঠে নিজের মনকে সামলে মুখে হাসি নিয়ে বলল, চলো। মিমকে উদ্দেশ্য করে বলল, কিরে, তুই যেতে পারবি? মিম মেঘের দিকে এক পলকের জন্য তাকাতেই হঠাৎ আরিফের দিকে চোখ রাখ পড়ল। অমনি মিম রেগে মেগে আগুন হয়ে গেছে। রাগান্বিত কণ্ঠে বলল, আমি যাব না, তুমি যাদের নিয়ে যাচ্ছিলে তাদের নিয়ে যাও। মেঘ যথারীতি আইরিন আর আরিফকে নিয়ে উপরে চলে গেছে। এক এক করে মিম, তানভীর, মেঘ, আবির সবার রুম ঘুরিয়ে ছাদে নিয়ে গেল। ছাদ ভর্তি এত এত গাছ দেখে আইরিন খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে। আইরিনের উইশ লিস্টের প্রায় অনেক গাছ অলরেডি মেঘদের ছাদে আছে। আইরিন আপন মনে বকবক করিয়ে যাচ্ছে, এই গাছটা আমার কাছে ওই ছিল, এখন নাই। এই গাছটা আমাদের বাসায় হয় না, তুমি আবার আমাদের বাসায় গেলে তোমাকে আমাদের বাসার ছাদে নিয়ে যাব। মেঘ মৃদু হেসে শুধু বলল, আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ যাবৎ বকবক সহ্য করে অবশেষে আরিফ ক্ষুব্ধ হয়ে বলল, তোদের সাথে এসে আমাকে নিজের কাছে উন্মাদের মতো মনে হচ্ছে। গাছগাছালি নিয়ে এত আলোচনা গবেষণার কি আছে? আর গবেষণা করো বোধহয় এত গবেষণা করে না। আইরিন ঠাট্টা সুরে বলল, তুই ভালো মানুষ ছিলি কবে? আরিফ অগ্নি দৃষ্টিতে তাকাতে আইরিন ভেঙচি কাটলো। মেঘ হেসে বলল, আচ্ছা, গাছ নিয়ে আর কথা বলবো না, তোমরা যে বিষয়ে কথা বলতে ইচ্ছে করে সেই বিষয়ে বলো। আরিফের রাগ মুহূর্তেই গায়েব হয়ে গেছে। সহসা অস্পষ্ট কণ্ঠে বলল, এই না হলে আমার আইরিন সঙ্গে সঙ্গে আরিফের মুখ চেপে ধরে ফেলল। মেঘ আশ্চর্যজনিত নয়নে তাকিয়ে আইরিনকে শুধালো, আরিফের মুখ চেপে ধরেছ কেন? পুনরায় আরিফকে শুধালো, কি বলতে চাইছিলে বলো। ভামানি কি? আরিফ ঢোক গিলে উষ্ণ সুরে বলল, ভালো বোন। মেঘ ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে শুধালো, সত্যি? তাহলে আইরিন মুখ চেপে ধরেছে কেন? আইরিন খুব হিংসুটে, ও নিজেকে ছাড়া আর কাউকে ভালো বলতে দিবে না। তোমাকে ভালো বলে ফেলেছি, এটা ওর সহ্য হচ্ছে না। আইরিন বিপুল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে আর ভেতরে ভেতরে ফুঁসতেছে। বিড়বিড় করে বলল, আগে বাসায় চল, তারপর তোকে বুঝাবো। মেঘ, আইরিন, আরিফ তাদের পড়াশোনা, ভার্সিটি লাইফ আর স্কুল লাইফ নিয়ে গল্প করছে। এদিকে আবির, তানভীর, আসিফ সোফায় বসে বসে গল্প করছে। আবিরের ব্যবসা, তানভীরের রাজনীতি, আসিফের জব লাইফ নিয়েই নানান আলাপ আলোচনা মগ্ন। জান্নাত হালিমা খান ও আকলিমা খানের সাথে খাবার পরিবেশনের সাহায্য করছে। মাহমুদা খান, ওনার হাজবেন্ড এবং বাকিরা আলী আহমদ খানের রুমেই টুকটাক কথা বলছেন। মাহমুদা খানকে আলী আহমদ খান নতুন করে সবার সাথে পরিচয় করে দিচ্ছেন। যদিও মাহমুদা খান সবাইকে আগে থেকেই চেনেন। আলী আহমদ খান হঠাৎ প্রশ্ন করলেন, তোর ছেলে মেয়ে কি তিনজনই? মাহমুদা খান মৃদু সুরে বললেন, না, আমার আলহামদুলিল্লাহ 2 ছেলে আর 2 মেয়ে। মোজাম্মেল খান শুধালেন, আরেক মেয়ে কোথায়? নিয়ে আসলি না কেন? বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, কানাডা থাকে। ইকবাল খান আশ্চর্য নয়নে তাকিয়ে বললেন, আপা, তোমার এক মেয়েও বিয়ে দিয়ে ফেলেছো? মাহমুদা খান মলিন হেসে বললেন, আলহামদুলিল্লাহ, 1 বছরে একজন নাতিও আছে। মোজাম্মেল খান বোনের কথায় রীতিমতো ভিমড়ি খেল। আলী আহমদ খান মালিয়া খানের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালেন, আমার ছেলেকে এবার বিয়ে করানো দরকার নাকি বলো? মালিয়া খান কিছুটা তপ্ত সুরে বললেন, আবির ফেরার পর থেকে আপনার কাছে আমি এই কথা বলছি, কিন্তু আপনি তো আমার কথা গুরুত্বই দিচ্ছেন না। এবার গুরুত্ব দিতেই হচ্ছে। আমার ছোট বোন নানি হয়ে গেছে, আর আমি এখনো ছেলের বউয়ের মুখে মুখে আব্বাজান ডাকতেও শুনতে পারলাম না। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন,
কোনো মেয়ে কি পছন্দ হয়েছে ভাইজান, দেখেছো কি? হ্যাঁ, মেয়ে আমার পছন্দ করাই আছে। আবির শুধু হ্যাঁ বললেই হবে। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, মেয়েকে কি করে? আলী আহমদ খান ঠাট্টার সুরে বললেন, মেয়ে তুমিও দেখেছিলে, এবার আমিও দেখেছি, এখন দেখি ছেলে কি করে। মোজাম্মেল খান আবারও প্রশ্ন করলেন, ভাইজান তুমি কি শাকিল সাহেবের মেয়ের কথা ভাবতেছো? মালিহা খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, শাকিল সাহেবকে? ইকবাল খান উত্তর দিলেন, ভাইজানের ব্যবসায়িক বন্ধু। মেয়ে দেখতে কেমন? মাশাল্লাহ ভাবি, মেয়ে দেখার মতো। আপনি দেখলে চোখ ফেরাতে পারবেন না, যাকে বলে আগুনের সুন্দরী। তারপরও বাবা মায়ের একমাত্র মেয়ে বলে কথা। মালিহা খান ঠান্ডার কণ্ঠে জানালেন, না, আমার ছেলের বউ হবে আমাদের মতো সাধারণ, অবশ্যই মিশুক হতে হবে। যে আগুনের আশেপাশে ভিড়তেই পারবো না, সে আগুনে আমার ছেলেকে পোড়াতে দিব না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমার ছেলের বিয়ের জন্য রাজি হলে তারপর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা যাবে। এদিকে মাহমুদা খানের বুকের ভেতর থাকা হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। উনি এতদিন আবিরের যতটুকু চিনেছেন, আবির মেঘকে না পেলে আবিরও বাঁচবে না, যে কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবে। মাহমুদা খান আলী আহমদ খানের সামনে মুখ ফুটে কিছু বলতে পারছেন না, আবার চুপচাপ কথাগুলো হজমও করতে পারছেন না। অন্যদিকে মিম সোফায় বসেছিল। আবিররা সোফায় এসে বসতেই মিম কিছু একটা ভেবে তড়িঘড়ি করে উঠে পায়ে ব্যথা নিয়ে দৌড়ে রান্নাঘরে গেল। উত্তেজিত কণ্ঠে শুধালো, আম্মু, বাসায় কলা আছে? হ্যাঁ, কেন? আমায় একটা কলা দাও তো। ভাত খাওয়ার সময় কলা দিয়ে কি করবি? খাবো, এখনই দাও। একটা না, দুটা কলা দাও। আকলিমা খান কপাল কুঁচকে মিমের দিকে তাকিয়ে কিছু না বলে দুটা কলা বের করে দিল। সঙ্গে সঙ্গে হালিমা খান মিমকে বললেন, মিম, ছাদ থেকে ওদের ডেকে নিয়ে আয় তো মা। মিম ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, অবশ্যই, এক্ষুনি যাচ্ছি। মিম কলা খেতে খেতে সিঁড়ি দিয়ে উঠছে, মুহূর্তে যেন পায়ের ব্যথার কথা সম্পূর্ণ ভুলেই গেছে। ছাদের দরজার থেকে ডাকলো, আপু, মামুনি তোমাদের ডাকছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা যাচ্ছি, কিন্তু তুই এখানে আসলি কিভাবে? এভাবেই। মেঘ আর আইরিন গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামছে। আরিফ মিমের শারীরিক অবস্থা বোঝার জন্য এক পলক মিমের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। মিম যদি বুঝতে পারে আরিফ ইচ্ছাকৃত মিমের দিকে তাকিয়েছে, তাহলে এবার শিডোর আইলার মতো তাণ্ডব শুরু করে দিবে। আরিফ ফোনের দিকে মনোযোগ দিয়ে মিমকে পাশ কাটিয়ে চলে গেছে। আরিফ 4-5 সিঁড়ি নামতেই হঠাৎ স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক সিঁড়ি নেমে সামনে থাকা আইরিনের দু কাঁধে ধরার চেষ্টা করে। আরিফের ভর আইরিন নিতে না পেরে হুমকি খেয়ে পড়তে নেয়। মেঘ তাড়াতাড়ি আইরিনকে ধরে ফেলে। ততক্ষণে আরিফও নিজের শক্তি দিয়ে কোনো রকমে স্থির হয়েছে। পায়ের 2-3 জায়গায় ঘষা খাওয়ার আরিফের পা জ্বলছে। সেদিকে না তাকিয়ে আরিফ পিছন ফিরে তাকাতেই দেখলো একটা সিঁড়িতে কলার বাকল অক্ষত অবস্থায় পড়ে আছে। এর আগে সিঁড়িটাতেই আরিফ পড়েছিল। মিম দুটা কলা খেয়ে পরপর 2 সিঁড়িতে বাকল ফেলেছে, যেন যে কোনো একটাতেই আরিফ স্লিপ খায়। মেঘ আর আইরিন আগে নেমে যাওয়ায় এবং আরিফের মনোযোগ ফোনে থাকায় মিমের কাজে বেশ সুবিধা হয়েছে। আরিফ চোখ তুলে মিমের দিকে তাকাতেই মিম নিজের দুহাত ঝেড়ে এমন ভাব নিল যেন সে বিশাল কিছু করে ফেলেছে। আরিফের রাগ হলেও সে প্রকাশ করলো না। আইরিন নিজের মতো করে আরিফকে বকছে। আইরিন ভেবেছে আরিফ ইচ্ছে করে আইরিনকে ধাক্কা দিয়েছে। আরিফ সেসবে পাত্তা না দিয়েও মেঘদের পাশ কাটিয়ে নিচে চলে গেছে। মিম নেমে এসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আইরিন আপু, তুমি কি ব্যথা পেয়েছো? মেঘ সন্দেহের দৃষ্টিতে মিমকে দেখেও কিছু বলল না। নিচে নামতেই দেখলো সবাই খাবার টেবিলে বসা। আজ ডাইনিং এ আরো 5টা চেয়ার অ্যাড করা, জায়গা তুলনামূলক কম। ফুপ্পিদের পাশে 2টা চেয়ার ফাঁকা, আবির পাশের একটা চেয়ারও ফাঁকা। আইরিন তার মায়ের পাশে গিয়ে বসলো। মিম ফুপ্পিদের পাশে চেয়ারে বসতে বসতে মেঘকে চোখে ইশারা করলো যেন আবিরের পাশে গিয়ে বসে। মেঘ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এর মধ্যে আবির 2বার তাকিয়েছে, কিন্তু মেঘের নজর অন্যদিকে। তানভীর আবিরের পাশের চেয়ারটায় ইশারা করে মোলায়েম কণ্ঠে মেঘকে বলল, বনু, এখানে এসে বস। সঙ্গে সঙ্গে আলী আহমদ খানও বললেন, বসো বসো, খাওয়া শুরু করি। মেঘ আকপাস না ভেবে আবিরের পাশে গিয়ে বসলো। অজানা এক অনুভূতিতে মেঘের মন শিউরে উঠছে। তীর তীর করে কাঁপছে মেঘের হাত। আবির মেঘের হাতের দিকে নজর বুলায় আর চোখে মেঘকে
কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করে। মেঘের কাঁপাকাঁপি দেখে আবির ব্যান্ডেজ করা হাত নিয়ে নিজেই মেঘের প্লেটে খাবার তুলে দিল। আচমকা মেঘের সঙ্গে হাতের স্পর্শ লাগতেই মেঘ কারেন্টের শক খাওয়ার মতো আঁতকে উঠে মুহূর্তেই হাত ছিটকে সরিয়ে নিয়েছে। অকস্মাৎ মেঘের এরকম আচরণে আবির কপাল গুটিয়ে আবার চোখে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। খাওয়ার মাঝে প্রয়োজনেও বাহিরের কেউই কোনো কথা বলেনি। মিমের সাথে দু একবার আরিফের চোখাচোখি হয়েছে। মিম প্রতিবারই ভেঙচি কেটে সহসা অন্যদিকে তাকিয়ে পড়েছে। আলী আহমদ খান খাবার শেষ করে গলা খাকারি দিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, আমি খানবাড়ির সবার উপস্থিতিতে আমার ছেলের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছি। আমার ছেলের সম্মতি থাকলে আমি সামনের ঈদ নাগাদ ছেলের বউ ঘরে তুলতে চাই। আলী আহমদ খানের কথাগুলো আবিরের মনে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়েছে। আবিরের চোখ মুখে অন্ধকার নেমেছে, কপালে কয়েক স্তর ভাঁজ পড়ে গেছে। এদিকে মেঘের নিঃশ্বাস গলায় আটকে গেছে। অবিরত ঢোক গেলে নিঃশ্বাস নেওয়ার প্রবল চেষ্টা করছে। তানভীর, আসিফ, আরিফ, জান্নাত, আইরিন, মিম সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সবার মনে উত্তেজনা আর ভয় একসঙ্গে কাজ করছে। আলী আহমদ খান পুনরায় শুধালেন, আবির, এখন বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। মস্তিষ্ক জুড়ে বিচরণ করা পরিকল্পনাগুলো এলোপাতাড়ি ছুটছে। পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দপদপ করে কাঁপছে। আব্বু চাচু সহ খানবাড়ির প্রায় সব সদস্য আজ এখানেই উপস্থিত। বহু কাঠখড় পেরিয়ে আবির ফুপ্পিকে প্রথমবারের মতো বাসায় আনতে সফল হয়েছে। আবির যতটা চেষ্টা প্রকাশ্য করেছে তার থেকে অনেক বেশি চেষ্টা গোপনে করেছে। ফুপ্পির সাথে প্রথমবার দেখা হওয়ার পর থেকে মালিহা খান দিয়ে আবির যথাসাধ্য আলী আহমদ খানকে বোঝানোর চেষ্টা করে আসছে। এতদিনে ভাই বোনের সম্পর্ক মোটামুটি ঠিক হতে শুরু করেছে। এমত অবস্থায় আবির কোনোভাবে নতুন কোনো ঝামেলা চাচ্ছে না। বর্তমান আবির অবস্থান অনুসারে মেঘের কথা বাসায় জানানো বা আব্বু চাচুর কাছে মেঘকে চাওয়ার মতো মিনিমাম যোগ্যতাও আবিরের নেই। আর যাই হোক, আবির মেঘের ব্যাপারে না শব্দ শুনতে নারাজ। এদিকে টেনশনে মেঘের হাত পা ঠান্ডা হয়ে গেছে। আবির বিয়েতে রাজি হয়ে গেলে আর যে কোনো ক্রমে অন্য মেয়ের সাথে আবিরের বিয়ের কথা হলে মেঘের কি হবে সেটা ভেবেই মেঘ ডিপ্রেশনে চলে যাচ্ছে। পাশাপাশি বসায় আবিরের দিকে ঠিকমতো তাকাতে পারছে না। আবিরের রিয়াকশনও বুঝতে পারছে না। কিছু মুহূর্তের জন্য খাবার টেবিলের পিনপতন নীরবতা চলল। অবশেষে আবির ছোট করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আপাতত বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত না। আমি কি তোমাকে এখনই বিয়ে করতে বলেছি নাকি? ঈদ পর্যন্ত সময় নাও, মানসিকভাবে প্রস্তুত হও। আবিরের আকপাস না ভেবে বলে উঠল, সরি আব্বু, ঈদ নাগাদ সময়ে আমি নিজেকে গুছাতে পারবো না। আমার আরো সময় লাগবে। কতদিন? আগামী 1 বছর আমি বিয়ে নিয়ে ভাবছি না। আরো 1 বছর? তুমি বাড়িতে আসছো প্রায় 1 বছর হতে চললো। তাছাড়া তোমার বিয়ের বয়সও হয়েছে। তোমার আম্মু অনেকদিন যাবতই আমাকে বলেছিল আমার উচিত বাবা হিসেবে নিজের দায়িত্ব স্থিরভাবে পালন করা। কিন্তু আব্বু, আমি এখন কোনো অবস্থাতেই বিয়ে করতে পারবো না। বিয়ে করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। কেন হবে না? যদি ইনকামের কথাও চিন্তা করি, তুমি প্রায় 8-9 মাস যাবৎ আমাদের পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজস্ব ব্যবসাও সামলাচ্ছ। তোমার পার্সোনাল ইনকাম বাদ দিলাম, আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে তোমাকে যে স্যালারিটা দেওয়া হয় আমি আশাবাদী তা দিয়ে তুমি তোমার বউ নিয়ে দিব্যি চলতে পারবে। প্রয়োজনে বিয়ের পর তোমার স্যালারি বাড়ানো হবে। ব্যবসার দায়িত্ব এখন তোমার কাছে। তোমার যা প্রয়োজন তার সবটাই তুমি নিতে পারো। এরপরও যদি সমস্যা মনে হয় তাহলে আমি তো আছি। বিয়ের সম্পূর্ণ খরচ না হয় আমিই দিলাম। আবির মলিন হেসে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রয়োজনে 1 বছরের জায়গায় 2 বছর পর বিয়ে করব। তবুও বিয়ের জন্য আমি কারো কাছ থেকে 1 পয়সাও নিব না। মোজাম্মেল খান রাশ ভারী কণ্ঠে উঠল, যদি টাকার জন্যই বিয়ে করতে সমস্যা হয় তাহলে তোমার আব্বু বা আমার অ্যাকাউন্ট থেকে চাইলে তুমি তোমার প্রয়োজন অ্যামাউন্ট ধার নিতে পারো, তারপর ধীরে ধীরে পরিশোধ করে দিও। তোমার আব্বু তোমাকে বিয়ে করাতে চাইছেন, তোমার রাজি হওয়া উচিত। মোজাম্মেল খান একটু থেমে পুনরায় বললেন, আর মেয়েটা তোমার অপরিচিত কেউ না। মোজাম্মেল খানের কথায় আবির আঁতকে উঠল। মুহূর্তেই মাথার চিন্তা ঘুরপাক খেতে শুরু করলো। সহসা হৃদস্পন্দন জোরালো হয়ে গেছে। মনের গহীনে একটা চিন্তা বারবার উকি দিচ্ছে। আব্বু চাচু কি কোনোভাবে মেঘের কথা বলতে চাচ্ছেন?
অন্য মনস্কতায় আবিরের ওষ্ঠ যুগল কিছুটা প্রশস্ত হলো। নিপুণ কৌশলে আবির নিজের অল্প বিশ্বস্ত হাসিটাকে আড়াল করে গুরুতর কণ্ঠে শুধালো, কে সে? মোজামেল খান অবলীলায় বলতে শুরু করলেন, শাকিল সাহেবকে তো তুমি চিনোই, ওনার মেয়ে সারা কেউ নিশ্চয়ই দেখেছো, মাঝে মাঝে অফিসেও আসে। গতকাল তোমার অসুস্থতার কথা শুনে শাকিল সাহেব অফিসে আসছিলেন, তারপরও নিজের থেকে সারা আর সঙ্গে বিয়ের সম্বন্ধের কথা বলেছেন। যদিও ভাইজান তেমন কিছু বলেনি, বাসায় আলোচনা না করে ওনাকে কিছু জানানো ঠিক হবে না। বাসার সবারও তোমার মতামত থাকলে ওনাদের বাসায় দাওয়াত করা হবে। মেয়ে অপছন্দ হওয়ার মতো কিছুই নেই, তারা আসলে এঙ্গেজমেন্টটাও না হয় করে নেওয়া যাবে। সারার কথা শুনে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। মনের কোণে যে একটু করে সুখের আভাস উকি দিয়েছিল তা যেন মুহূর্তেই বিলুপ্ত হয়ে গেছে। পায়ের রক্ত মাথায় উঠে গেছে, গায়ের রক্ত টকবক করে ফুটছে। মেঘ তানবীর দুই ভাই বোনই অসহায় মুখ করে আব্বুর অভিমুখে চেয়ে আছে। মেঘ পাশে তাকিয়ে এক পলক আবিরকে দেখছে, পুনরায় এক পলক আব্বুকে দেখছে। উপস্থিত সকলের মনের অস্থিরতা। এতক্ষণ যাবৎ একটুর জন্য হলেও মনে হয়েছিল তারা আবিরের মতামত জানতে চাইবে, কিন্তু মোজাম্মেল খানের মুখে এঙ্গেজমেন্টের কথা শুনে সকলেই থতমত খেয়ে গেছে। ফুপ্পিরা সকলে মুখ চাওয়াচাই করছে। সবাই সবার দিকে তাকালো, আবিরের দৃষ্টি প্লেটের দিকে স্থির। রাগে আবিরের দাঁতে দাঁত চেপে ধরেছে। কপালের দুপাশের শিরা উপশিরাগুলো দ্রুত গতিতে লাফাচ্ছে, গলার রগগুলো ফুলে উঠেছে। সারা মেয়েটা ইদানিং ঘন ঘন অফিসে আসছিল। ওনাদের সাথে কোনো মিটিং বা যে কোনো আলোচনাতেই সারা শাকিল সাহেবের সঙ্গে আসতো। প্রথম দিন ফর্মালিটি করে আবির সারার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছিল, এক কাপ কফিও অফার করেছিল। মিটিংয়ে যাওয়ার আগে আবির কাউকে কফি দেওয়ার কথা বলেও গিয়েছিল, কিন্তু পরবর্তীতে ব্যস্ততার জন্য সারার সঙ্গে আর কোনো কথা হয়নি। সেই থেকে সারা প্রায় অফিসে আসতো। যে আবিরের সাথে কথা বলার চেষ্টা করত, আবির ব্যস্ততা দেখিয়ে সবসময় ইগনোর করত। সারা বেশ কয়েকবার আবিরের নাম্বারও চেয়েছে, কিন্তু আবির দেয়নি। সেই মেয়ের সঙ্গে বাবা চাচা আবির বিয়ের কথা ভাবছে, এতে আবিরের মেজাজ তুঙ্গে। আবির মুখ ফুলিয়ে শ্বাস টানলো, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। দীর্ঘশ্বাস ছেড়ে কণ্ঠ 4 গুণ ভারী করে বলল, আমি বিয়ে করব না মানে করবই না। আগামী 1 বছর এই বাড়িতে কোনো প্রকার বিয়ের আলোচনা শুনতে চাই না। শাকিল সাহেবের মেয়েই হোক আর যে সাহেবের মেয়েই হোক, আজকের পর থেকে অফিসিয়াল কার্যক্রমের সদস্য ব্যতীত অফিসে যেন কোনো মেয়ে না আসে। আর অনুগ্রহ করে আমার বিয়ে নিয়ে আপনারা আলোচনা বন্ধ করুন। আলী আহমদ খান রাশ ভারী কণ্ঠে বললেন, তুমি কথা শেষ করতে তো দিবে? আব্বু, আমি আর কোনো কথা শুনতে বা বলতে যাচ্ছি না। তোমার কিছু বলার থাকলে বলতে পারো, আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল। আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়ে এঙ্গেজমেন্ট পর্যন্ত ফিক্স করে ফেলেছেন, আর এখন আমার মতামত জানতে চাচ্ছেন? বাহ, অসাধারণ। মালিহা খান শান্ত সুরে বললেন, আবির, আব্বুর সাথে এভাবে কথা বলছিস কেন? কথা বললেই তো বিয়ে হয়ে যায় না? ওনারা তো তোর সিদ্ধান্ত জানতেই চাচ্ছেন। আম্মু, এটাকে সিদ্ধান্ত জানতে চাও বলে না। ওনারা ওনাদের মর্জি আমার উপর চাপালেও আমি ওনাদের সব সিদ্ধান্ত মানতে পারবো না। আর যদি আমার সিদ্ধান্ত জানতেই চাও, তাহলে আমি আবারও বলছি, আগামী 1 বছর আমি বিয়ে করতে পারবো না। এই ব্যাপারে আমার সামনে অথবা আড়ালে আর কোনো কথা যেন না হয়। আলী আহমদ খান উঠে যেতে যেতে ভারী কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ধন্যবাদ। মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, ছেলে মেয়ে বড় হয়ে গেলে নিজের মর্জিতে চলতে চায়, বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে যায়। বড়দের সিদ্ধান্ত তখনও তাদের কাছে মূল্যহীন মনে হয়, কাউকে পরোয়া করে না। আবির ঠোঁট বেঁকিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, পারলে নিজের মেয়েকে আমার কাছে দিয়ে দিন, তারপর দেখুন আপনাদের সিদ্ধান্ত মূল্য দেয় কিনা। নিজের মেয়ের কথা তো একবারও বললেন না। কোথাকার কোন মেয়েকে আমার ঘাড়ে গছিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন, তাতে রাজি হই বা কি করে? আমি অবাধ্য হয়ে গেছি, তাই না? বাহ শ্বশুর আব্বু, বাহ, আপনার মেয়েকে বিয়ে দিলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আজ এই মুহূর্তেই বিয়ে করে ফেলবো। মোজাম্মেল খান বিড়বিড় করতে করতে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেছেন। আবির এক পলক চাচুর দিকে তাকালো। বিড়বিড় করে বলার কথা কিছুই আবির বুঝলো না। চোখ ঘোরাতেই তানবীরকে চোখে পড়লো। আবির তানবীরকে দেখে সিম্পলি স্মাইল দিল। তানবীরের মুখে গাম্ভীর্যতা লেগেই আছে। আবির ফুপ্পিদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা খাচ্ছ না কেন? খাও খাও।
সবাই স্তব্ধ হয়ে বসে আছে, শুধু আশেপাশে চোখ বুলাচ্ছে। ইকবাল খান, মালিহা খান, আকলিমা খান উপস্থিত আছে বিধায় কেউ কিছু বলতে পারছে না। সবার মনমরা ভাব দেখে আবির ঠাট্টার সুরে বলল, সামনের বছরে আমার বিয়ে, তোমাদের সবার দাওয়াত। এখন থেকে বিয়ের প্রিপারেশন শুরু করো। বিয়ে আমার ধুমধাম করেই হবে। আইরিন আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা ডান্স শেখা শুরু কর। আমার বিয়েতে ঠিকমতো নাচতে না পারলে তোদের খবরই আছে। আবিরের কথা শুনে সবাই না চাইতেও হেসে ফেললো। নিজের বিয়ের দাওয়াত নিজেই দিচ্ছে, আবার নাচার জন্য বোনদের রীতিমতো ট্রেড দিচ্ছে। এখন কাণ্ড একমাত্র আবিরে করতে পারে। আরিফ মজা করে বলল, ভাইয়া, আমরা কি দোষ করেছি? ছেলে বলে কি আমরা নাচতে পারবো না? আবির হেসে বলল, অবশ্যই নাচবি, তোদের বেশ কিছু লুঙ্গি কিনে দিব, তখন সবগুলো মিলে লুঙ্গি ডান্স দিস। মালিয়া খান তপ্ত সুরে বললেন, আবির, তোর আব্বুর কথা। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, আম্মু? মালিয়া খান ঠান্ডা কণ্ঠে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। এই তো আমার লক্ষ্মী আম্মু। আলী আহমদ খান কিছুক্ষণ আগেই রুমে চলে গেছেন। আলী আহমদ খানকে দেখতে মালিয়া খানও এবার নিজের রুমে চলে গেছেন। আবির আর চোখে নিজের প্রেয়সীর দিকে এক নজর তাকালো। মেঘ মাথা নিচু করে ভাতের প্লেটে আঙ্গুল বুলাচ্ছে। বাকিদের মুখে হাসি থাকলেও মেঘের মনে কাল বৈশাখী ঝড় বইছে। আব্বু আর বড় আব্বু যেভাবে বিয়ের কথা বলছিল, আবির ভাই রাজি হলে বিয়ে হয়ে যেত। এদিকে আবির ভাইয়ের মনে মেঘ আছে কিনা এই বিষয়ে মেঘের মনে সন্দেহ হচ্ছে। মেঘের প্রতি আবিরের মনে ভালোবাসা নাকি ভালো লাগা? 1 বছর পর আদৌ আবির কি মেঘকে বিয়ে করবে, নাকি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলবে? সেসব ভেবে মেঘের মন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। মেঘের বারবার শুধু মনে হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটছে সে। আবিরের মনের কথা জানতে করা এক কর্মকাণ্ডে আবিরের এই অবস্থা হয়েছে। এখন সে কি করবে? মেঘের হাবভাব দেখে আবির মেঘের দিকে সরাসরি তাকালো, কণ্ঠ খাদে নামিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ভাতের প্লেটে আবার কি চাষ করবি? মেঘ বিস্ময় সমেত চোখ তুলে তাকালো। মোহনীয় সেই দৃষ্টি। ফুপ্পিরা আসবে শুনে মেঘ সকাল সকাল গোসল করে সাজুগুজু করেছিল। এখন সেই সাজ অনেকটাই বিনত হয়ে গেছে। তবুও আবির মেঘের চোখের গভীরে অক্লান্ত দৃষ্টিতে চেয়ে আছে। আশপাশ থেকে অন্যদের কণ্ঠস্বর কানে আসতেই আবির নড়ে চড়ে বসলো। চোখে চোখ রেখে শান্ত সুরে বলল, পারিপার্শ্বিক ব্যাপারে কান না দিয়ে চুপচাপ খাবার শেষ কর। মেঘ অসহায় দৃষ্টিতে আবিরকে পরখ করলো। মনে মনে নিজেকে আওড়ালো, মানুষটা এমন কেন? এত কিছুর পরও একটা মানুষ এতটা স্বাভাবিক কিভাবে থাকতে পারে? মেঘ পুনরায় মাথা নিচু করে খাওয়ার মনোযোগ দিল। খাবার টেবিলে তেমন কোনো কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করে ফুপিরা কিছুক্ষণ গল্প করে বিকেলের দিকে বাসায় চলে গেছেন। যাওয়ার সময় আলী আহমদ খান গিফটের পরিবর্তে সবাইকে টাকা দিয়ে দিয়েছে। সন্ধ্যার পরপর মেঘ ঘুমিয়েছিল। সেই ঘুম ভেঙেছে রাত 11:30 নাগাদ। মেঘের ঘুম ভাঙতেই দেখলো ফুপ্পির নাম্বার থেকে দুটো কল। আরিফ আর জান্নাত আপুর নাম্বার থেকেও বেশ কয়েকটা কল আসছে। সেই সাথে আবিরের নাম্বার থেকে প্রায় 2 ঘন্টা আগে 3বার কল আসছিল। আবিরের নাম্বারটা চোখে ভাসতেই মেঘের বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। কানে বাজছে দুপুরের খাবার টেবিলের কথাগুলো। সেই সঙ্গে চোখের সামনে ভেসে উঠেছে বড় আব্বুর পায়ে ধরে ফুপ্পিদের কান্নার দৃশ্য। মেঘ শুয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে আছে আর হাবিজাবি ভাবছে। বেশ কিছুক্ষণ পর শোয়ার অবস্থায় ফুপ্পিকে কল দিল। ফুপ্পির সাথে কিছুক্ষণ কথা বললেও মনের অবস্থা ভালো না বলে বেশি কথা বলল না। আরো ঘন্টাখানেক চুপচাপ বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। কি ভাবছে, কেন ভাবছে, তার সবটাই অজানা। এরই মধ্যে 2-1বার রুম থেকে বেরিয়ে বেলকনি পর্যন্ত গিয়েছে, কিন্তু বাড়ির পরিবেশ বেশ নীরব, কেউ কোথাও নেই। প্রতিদিনের মতোই ড্রয়িং রুমে শুধু একটা বাল্ব জ্বলছে। ড্রয়িং রুম পেরিয়ে আবিরকে দেখতে যাওয়ার সাহস ছোট্ট মেঘের হচ্ছে না, তাই দুবারই রুমে ফিরে এসেছে। আবিরের নাম্বারে একবার কলও দিয়েছিল, আবির কল রিসিভ করেনি। প্রায় ঘন্টাখানেক রুমে পায়চারি করার পর অবশেষে মেঘ বুকে সাহস নিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো। মেঘ উপরে থাকাকালীন এত বছর যা আজ অবধি ভয়ে রাতের বেলা নিচে নামেনি। পানি সহ প্রয়োজনীয় সব জিনিস সন্ধ্যার আগে রুমে নিয়ে আসে। আবিরকে দেখার জন্য মেঘ এত এত রাতে ভয়ে ভয়ে নিচে নামছে। রুমের দরজা ধাক্কা দিতে মৃদু আলতোতে আবিরের ঘুমন্ত দৃশ্যটা ভেসে উঠল। মেঘ ধীর গতিতে রুমে প্রবেশ করলো। নিস্তব্ধ আঁখিতে বেশ কিছু সময় আবিরকে পরখ করলো। বৈদ্যুতিক পাখার বাতাসে আবিরের চুলগুলো
উঠছে, গাল ভর্তি দাড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে, সেই সাথে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শ্যামবর্ণের চেহারার তামাটে বর্ণ ধারণ করেছে। মেঘ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা বিছানার পাশে ধপ করে ফ্লোরে বসে পড়ল। মাঝরাতে নিস্তব্ধ পরিবেশে বাসার পাশে গাছের ঢালে দুটা পাখির কিচিমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। অকস্মাৎ আবিরের ঘুম ভেঙে গেছে, অনুভব করে একজোড়া তুলতুলে হাত আবিরের এক হাত আঁকড়ে ধরে রেখেছে। আবিরের হাতের আঙ্গুল গুলো কোমল গাল স্পর্শ করে রেখেছে। আবিরের অনুভূতিটা জানান দিচ্ছে। আবিরের প্রেয়সী আবিরের হাতকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সবই ঠিক ছিল, কিন্তু মেঘের হঠাৎ কান্না সবকিছু এলোমেলো করে দিয়েছে। প্রথম দিকে আস্তে ধীরে কাঁদলেও ধীরে ধীরে মেঘ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মেঘের নীরব বিচ্ছিন্ন কান্নায় চোখ বেয়ে গড়িয়ে পড়া পানিতে মেঘের গালে রাখা আবিরের আঙ্গুল গুলো ভিজে গেছে। মেঘের কান্নার শব্দে আবিরের বুকের ভেতর তোলপাড় চলছে। মাঝরাতে মেঘ কেন কাঁদছে? কেউ কিছু বললো কি না? আগে আবিরের কল কেন রিসিভ করলো না? সেসব ভেবে আবির অস্থির হয়ে যাচ্ছে। এদিকে মেঘের কান্না থামাতে কোনো নাম নেই। মেঘের হাতে থাকা আবিরের আঙ্গুল গুলো তীর তীর করে কাঁপছে। মেঘ কান্নার জন্য তা বুঝতেই পারছে না। আবির কাতর সুরে মনে মনে বলল, মেঘ তুই এভাবে কাঁদিস না প্লিজ। তোকে কিভাবে বুঝাই? তুই কাঁদলে যে আমার ভেতরে পুড়ে ছারখার হয়ে যায়। তুই জানিস না, তোর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরলে এই আবিরের হৃদয় থেকে কত ফোঁটা রক্ত ঝরে। তোর কান্না দেখলে খুন খুন না করেও নিজেকে খুনি মনে হয়। তোর কাছে থেকেও আজ আমি বহু দূরে। তোকে ছোঁয়ার অধিকার থাকা সত্ত্বেও আজ আমি বড্ড অসহায়। মেঘ আপন মনে কেঁদেই চলেছে। মাঝরাতে আবির মেঘকে কি বলবে, মেঘকে ডাকবে, মেঘ অস্বস্তিতে পড়ে যাবে, সেসব ভেবে আবির মেঘকে ডাকার সাহস পাচ্ছে না। মেঘ কাঁদতে কাঁদতে আবিরের হাতে অধর ছুঁয়ে দিচ্ছে, পুনরায় গালে হাত চেপে ধরে ব্যগ্র কণ্ঠে বলল, আবির ভাই, আপনি আমার প্রাণচঞ্চলের একমাত্র শখের পুরুষ, আমার হৃদয়ের একান্ত বেকুলতা। চিত্র চাঞ্চল্য নয়, বরং আমি আপনার প্রণয়ের পরিণীত হতে চাই। মেঘের কান্না জড়িত কণ্ঠে বলা এক একটা কথা শুনে আবিরের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। ইচ্ছে করছে সব প্রতিকূলতা উপেক্ষা করে কাদম্বিনীর দুচোখের পানি মুছে মায়াবী দুচোখে চোখ রেখে অনুরক্ত কণ্ঠে বলতে, মাহাদীপা খান মেঘ, আপনিও আমার অস্তিত্বে নিবদ্ধ একমাত্র শখের নারী, আমার আত্মাকে প্রশান্ত করার অন্যান্য পন্থা। পৃথিবীর সব নারীকে অবহেলা করতে পারলেও মাহাদীপা কে উপেক্ষা করার সাধ্যই এই আবিরের নেই। চিন্তা নেই ললনা, আপনি আমার প্রণয়ের একমাত্র পরিণীতা হবেন, শুধু সময়ের প্রতীক্ষা। মেঘ অতর্কিতে আবিরের হাত ছেড়ে নিস্তর আখিতে আবিরকে আপাদমস্তক পরক করে নিশার মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে। আবির অশ্রু দৃষ্টিতে মেঘকে দেখছে, চোখে উপচে পড়ছে প্রশান্তি। মেঘ অতি সন্তর্পণে হাঁটছে যেন কারো নজরে না পড়ে। ড্রয়িং রুম পার হয়ে দুটা সিঁড়ি উঠতেই পাশ থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো, এত রাতে নিচে কি করছিস? মেঘ আঁতকে উঠে পাশ ফিরে তাকাতেই দেখলো ইকবাল খান সোফার পাশেই দাঁড়ানো। ভয় পেয়ে তড়িঘড়ি করে মেঘ জামার উপর দিয়ে বুকে থুথু দিল। দাঁত দিয়ে জিভ কেটে চোখ নামিয়ে মেঘ ধীর স্থির কণ্ঠে আমতা আমতা করে বলল, পানি খেতে এসেছিলাম। ইকবাল খান গুরুভাব কণ্ঠে বললেন, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা এখন। মেঘ ঘাড় কাত করে আচ্ছা বলে গুটি গুটি পায়ে উপরে উঠে গেছে। সময় চলমান। মেঘ নিজের মতো ভার্সিটিতে যায়। বন্যার সাথে টুকিটাকি কথা বলেও মিনহাজ, তামিম, মিষ্টি কারো সঙ্গেই তেমন কথা বলে না। ওদের দেখলেই এড়িয়ে যায়। নিজের প্রতি তীব্র ক্ষোভ থেকেই মূলত মেঘের এই অবস্থা। তানভীর নিজের কাজে ব্যস্ত। বাসায় ফিরে আবিরের সাথে টুকটাক কথা বলে, খাওয়া দাওয়া করে ঘুমায়। দেখতে দেখতে 21 দিন পেরিয়ে গেছে। আবিরের পা অনেকটাই ঠিক হয়ে গেছে, মোটামুটি হাঁটা চলাও করতে পারে। এরই মধ্যে একদিন সন্ধ্যার দিকে শাকিল সাহেব আলী আহমদ খানকে কলও দিয়েছেন আবিরের খোঁজ খবর নেওয়ার জন্য। তাছাড়া ওনারা খুব শীঘ্রই আবিরকে দেখতে আসতে যাচ্ছেন, কিন্তু আবিরের রাগ দেখে আলী আহমদ খান ডিরেক্ট নিষেধ করে দিয়েছেন। আবির কিছুটা সুস্থ হওয়ার পরে নিজের রুমে চলে আসছে। এতদিনের মধ্যে মেঘ আবিরকে
দেখতে যতবারই আবিরের রুমে যায় ততবারই মিম মেঘকে নিয়ে মজা করে। মিমের দুষ্টামির জন্য এখন আবির রুমে একা থাকলে মেঘ লজ্জায় রুমেই যায় না। অনেকদিন ধরে ছাদে যাওয়া হয় না, গাছগুলো তেমন যত্নও নেওয়া হয় না। মিম আর আদি মাঝে মাঝে গাছগুলোতে পানি দেয়। আজ বিকালের দিকে মেঘ আর মিম ছাদে গেছে, গাছগুলোর আগাছা পরিষ্কার করছে আর দু বোন নিজেদের মতো গল্প করছে। মিম মেঘকে উদ্দেশ্য করে বলল, আপু সামনে ঈদ, তুমি ভাইয়াকে কিছু দিবা না? একটা পাঞ্জাবিতে হ্যান্ড প্রিন্টের করে দিব ভাবছিলাম। এটা তো খুব ভালো আইডিয়া, ডিজাইনের মাঝে তোমার নামটাও লিখে দিও। না না, এসব করা যাবে না, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। তোমাকে বড় করেই লিখতে বলেছি নাকি? একদম ছোট ছোট অক্ষর লিখবা, মানুষ কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে নাকি? আমার ভয় লাগে, আবির ভাই দেখলে খুব বকা দিবেন। কে বকা দিবে, ভাইয়া? হ্যাঁ, ভাইয়া দিবে তোমাকে বকা, এটাও আমার বিশ্বাস করতে হবে? শোনো আপু, আর যাই বলো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, কিন্তু ভাইয়া তোমাকে বকবে এটা আমি জীবনও বিশ্বাস করব না। মেঘ মুখ গোমরা করে বলল, সত্যি উনি আমাকে বকা দেন? তুমি হয়তো খেয়াল করো না, তবে আমি খেয়াল করেছি। বাসার মধ্যে ভাইয়া একমাত্র তোমার সাথে কথা বলার সময় মাধুর্য মিশিয়ে মনোরম কণ্ঠে কথা বলে। তোমাকে দেখলেই ভাইয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে। বলছে তোরে, আল্লাহ বিশ্বাস করো না? তুমি আমাকে ভাইয়ার কথা বলছো পর থেকে আমি বিষয়টা গুরুত্ব দিয়ে খেয়াল করেছি। তোমার প্রতি ভাইয়ার অন্য লেভেলের টান আছে। ভাইয়াকে কিছু আনতে বলে ভাইয়া যতই ব্যস্ত থাকুক, তোমার কথা শোনা মাত্রই সব ব্যস্ততা সাইডে রেখে সাথে সাথে নিয়ে আসে। মেঘ কপাল কুঁচকে বলল, ভাবের কথা বাদ দে। আমার ভাইয়ার এত কেয়ার তোমার কাছে ভাব মনে হয়? এমন করলে তোমাকে আমার ভাইয়ার বউ বানাবো না, বলে দিলাম। আর বউ, বাসার আর আবির ভাইয়ের যে অবস্থা, আমার ভালোবাসার কোনোদিন পূর্ণতা পাবে বলে মনে হয় না। বললেই হলো, সত্যিকারের ভালোবাসা থাকলে পূর্ণতা পাবে ইনশাল্লাহ। এখন তোমাকে যা বলছি তা করো। ঈদে ভাইয়াকে একটা পাঞ্জাবি গিফট, সেটাতে অবশ্যই তোমার নাম থাকতে হবে। আগে আমাকে দেখিয়ে নিবা, বুঝছো? বুঝছি, কিন্তু পাঞ্জাবি কিনতে হবে তো। পাঞ্জাবির সাইজ জানি না, তাছাড়া পাঞ্জাবি কিনবো কিভাবে? ভাইয়াকে দেখেছিলাম নিচে গেছে, তুমি এখন ভাইয়ার রুমে যাও, ভাইয়ার পাঞ্জাবি থেকে সাইজটা দেখে আসো, আমি বাহিরে পাহারা দেব। ভাইয়া আসলেই তোমাকে ডাকবো। পরে আম্মুকে নিয়ে শপিং এ গিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। আচ্ছা চল। আবির নিচের সোফায় বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। ইকবাল খান পাশের সোফায় বসে আবিরের সাথে অফিসের বিভিন্ন টপিক নিয়ে কথা বলছেন। মিম বেলকনিতে দাঁড়িয়ে আবিরের দিকে নজর রাখছে। মেঘ আবিরের রুমে ঢুকে ওয়ার্ড্রোব পাঞ্জাবি খুঁজছে। আবির কাজের ফাঁকে হঠাৎই উপরে হালকা তাকাতেই মিম থতমত খেয়ে পেছনে সরে গেছে। মিমের এমন কাণ্ডে আবির কপাল কুঁচিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকালো। কিছু একটা ভেবে আবির বসা থেকে উঠে দাঁড়ালো। ইকবাল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, কোথায় যাচ্ছিস? আসছি একটু, তাড়াতাড়ি আসিস, কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসছি এখনই। আবির তার তড়িঘড়ি করে উপরে উঠছে। আবিরের ভয়ে মিম আর নিচে দেখতেই পারেনি। আচমকা আবিরকে বেলকনিতে দেখে মিম আঁতকে উঠল। গলা থেকে কোনো কথা বের হচ্ছে না, মেঘকে ডাকতেও পারছে না। আবির বড় বড় কদম এগিয়ে এসে ভারী কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? মিম এপাশ ওপাশ মাথা নেড়ে বুঝালো, কিছু না। আবির ফের বলে উঠল, যা এখান থেকে। মিম বারবার পেছন ফিরে তাকাচ্ছে। আবিরের তপ্ত দৃষ্টি ভয়ে মেঘকে আর ডাকতে পারছে না। আবির পুনরায় বলে উঠল, কি হলো? মিম মাথা নিচু করে দৌড়ে চলে গেছে। আবিরের রুমের দরজা চাপিয়ে নিচে গিয়েছিল। এখন দরজা কিছুটা খোলা দেখে অনুমান করতে পারছে রুমে কেউ আছে। আবির দরজা থেকে রুমে চোখ বোলালো। হঠাৎ আবিরের নজর স্থির হলো। মেঘ আবিরের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। আবির ভ্রু কুঁচকে এগিয়ে গেল সেদিকে। বেলকনিতে আবির আর মিমের কথোপকথন শুনেই মেঘ তাড়াতাড়ি পাঞ্জাবি লুকিয়ে কি করবে বুঝতে না পেরে বারান্দায় চলে গেছে। আবির গুরুতর কণ্ঠে শুধালো, আমার রুমে কি করছিস? মেঘ নিশ্চুপ থেকে আবিরের পাশ কেটে চলে যেতে নিল। আবির আবারও প্রশ্ন করলো, আমার রুমে কেন এসেছিলি, তাও আবার পাহারাদার রেখে? মেঘ ভয়ে ঢোক গেলে দৃঢ় কণ্ঠে বলল, এমনি আসছিলাম। মেঘ চলে যেতে নিলেই আবির মেঘের হাত চেপে ধরে। মেঘ আতঙ্কিত নয়নে তাকিয়ে বলল, ছাড়ুন, যাব। রুমে কেন আসছিলি সেটা বল, তাহলে ছেড়ে দেব। মেঘ আমতা আমতা করে বলল, আপনার রুমে আসা কি নিষেধ? নিষেধ কেন হবে? তোর যখন ইচ্ছে রুমে আসবি, কিন্তু পাহারাদার কেন বাহিরে থাকবে? কি করতে আসছিলি বল? চুরি করতে আসছিলাম, হয়েছে? আবির অন্যমনস্ক হয়ে বলল, আর কি চুরি করার বাকি আছে? মানে? আবির মেঘের হাত ছেড়ে মুচকি হেসে বলল, আমার রুমে কি এমন জিনিস আছে যা তোর চুরি করে নিতে হয়?
তোর কি লাগবে নিয়ে যা। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, সম্পূর্ণ আপনি তাই আমার যে লাগবে কিভাবে নিব বলুন। আবির কিঞ্চিত হেসে বলল, কি হলো, কিছু খুঁজে পাচ্ছিস না? মেঘ কপাল গুটিয়ে ঋণিঝিনি হেসে আবিরের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমি যা নিতে চাই তা আপনাকে দেখিয়ে নিতে পারবো না। আবির চোখ বড় করে সম্পূর্ণ রুমে নজর বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, তাহলে কি আমি ঘুমালে নিতে পারবি? মেঘ ছোট করে ভেঙচি কেটে বিড়বিড় করতে করতে চলে যাচ্ছে। আবির ঠোঁট কামড়ে হাসছে। মেঘ দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো, কয়েক পা পিছিয়ে দরজার পাশে দেয়ালে তাকালো। দেয়ালে একটা হাতের ছাপ দেখে মেঘের নজর স্থির হলো। সুরনেত্রী খেয়াল করলো, হঠাৎ মনে পড়ে গেল প্রায় 2-3 মাস আগে রুমের রং করার ঘটনা। ভেজা রঙের মেঘের হাতের ছাপ পড়েছিল, সেই ছাপ শুকিয়েছে বহুদিন আগে। দরজার আড়ালে ছিল বলে আজ পর্যন্ত মেঘের চোখে পড়েনি। আজ দরজাটা চাপানো ছিল বিধায় মেঘের নজর আটকেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই দাগটাতে রং করাননি কেন? মেঘের কণ্ঠে আবির পিছন ফিরে তাকিয়েছে। মেঘের দৃষ্টি খেয়াল করে নিজেও সেদিকে তাকালো। আবির মুখের ভঙ্গি স্বাভাবিক রেখে বলল, লোকের কি খেয়ে কাজ নেই, তুই নষ্ট করবি আর তারা বারবার রং করবে? বারবার করবে কেন? একবারই তো নষ্ট করেছি, তাও পড়ে গিয়েছিলাম বলে। আবির উদাসীন কণ্ঠে বলল, বেরঙ্গিন জীবনের রুমে রং করা আর কি হবে? মেঘ প্রখর নেত্রে আবিরের দিকে তাকিয়ে অকস্মাৎ বলে উঠল, আমার কাছে রং আছে, আমি এখনই নিয়ে আসছি। হাতের ছাপ মুছে সুন্দর ডিজাইন করে দেব। আবির বিরক্তিভরা কণ্ঠে বলল, যেভাবে রুমে আসছিলি সেভাবে বেরিয়ে যা, আমার রুমে যেমন আছে তেমনই থাকবে। মাতব্বরি করে নষ্ট করতে যাবি না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে মৃদু সুরে বলল, বিশ্বাস করুন নষ্ট করব না, সুন্দর লাগবে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, মেঘ কথা বললে কথা শুনবি না? শুনবো। তাহলে যা এখান থেকে। আমার অনুমতি ব্যতীত আমার রুমে কোনো জিনিস যদি এদিক সেদিক হয়, সেই কাজ যেই করে থাকুক না কেন তার দায়ভার কিন্তু তোর হবে। সো বি কেয়ারফুল। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিচ থেকে ইকবাল খান আবিরকে ডাকছে। আবির এগিয়ে গিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল, সারা রাত ভাবেন, আগামীকাল আমার রুমের 2টা দেয়াল আপনাকে ডিজাইন করতে হবে। ডিজাইন ভালো না হলে কি, সেটা না হয় কালকেই বুঝাবো। আবির রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ দেয়ালের হাতের ছাপের দিকে একবার তাকালো, আবার পাশের 2টা দেয়ালের দিকে তাকিয়ে দেখলো। তারপর রুম থেকে বেরিয়ে সোজা মিমের রুমে ঢুকলো। মিম বিছানায় বসে চোখ বন্ধ করে আমাকে বাঁচাও বলছে। মেঘ মিমকে আলতো চাপড় মেরে বলল, আমাকে বিপদে ফেলে নিজে বাঁচাও বাঁচাও করছিস? লজ্জা লাগে না তোর? লজ্জায় যেমন বয়স নেই তেমন মাইর খাওয়ারও বয়স নেই। ভাইয়া যেভাবে তাকাইছিল, ভয়ে আমার গলা শুকিয়ে গেছিল। তোমাকে কিভাবে ডাকবো? কথায় আছে, যান বাঁচানো ফরজ। মেঘ রাগী ভাব নিয়ে বলল, তুই বিপদে পড়লে আমিও বলবো যান বাঁচানো ফরজ। মিম আহ্লাদী কণ্ঠে বলল, আপু সরি। মেঘ ভেঙচি কেটে চলে গেছে। মিম পিছন পিছন আপু আপু বলে ডাকছে। আলী আহমদ খান আজ ফজরের নামাজ পড়ে বাসায় এসে পড়েছেন। সোফায় হেলান দিয়ে চুপচাপ বসে আছেন। সচরাচর নামাজ শেষে ঘন্টাখানেক হাঁটাহাঁটি করে তারপর বাসায় ফিরেন, তবে আজ শরীর খারাপ লাগছিল বলে হাঁটতে যাননি। আবির বাসায় ফিরে আব্বুর সাথে একটু কথা বলে নিজের রুমে চলে গেছেন। আবিরের পা মোটামুটি ঠিক হলেও শরীর এখনো বেশ দুর্বল, এজন্য আলী আহমদ খান আবিরকে অফিসে যেতে দেননি। বাসায় থেকে যতটা সম্ভব কাজ করে বাকি সব কাজ ইকবাল খানই সামলান। ইদানিং আবিরের ঘুম ভাঙার পরপরই মেঘের যত্ন শুরু হয়। পা ঠিক হওয়ার পর থেকে আবির নামাজ পড়তে মসজিদে যায়। নামাজ থেকে ফিরতেই টেবিলের উপর কফি সাথে ইউনিক কিছু নাস্তা সাজানো থাকে। মেঘ তাহাজ্জুদের নামাজ শেষ করে রান্না করতে যায়। আবির আর নিজের জন্য অল্প স্বল্প নাস্তা রেডি করে নিজের রুমে লুকিয়ে রাখে। আবির নামাজে গেলে চুপি চুপি আবিরের রুমে নাস্তা রেখে আর নিজের রুমে চলে আসে। আবির সব বুঝতে পেরেও মেঘকে কিছু বলে না, অবশ্য কিছু বলতেও ইচ্ছে করে না। আবির তার কাদম্বিনীর অতিরিক্ত যত্নে দিনকে দিন মেঘের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছে যা কোনোভাবেই কাটাতে পারছে না। নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে।